নমস্কার বন্ধুরা, আমি সায়নী। কাশ্মীর পৌঁছানোর আজকে পার্ট 3 নিয়ে এলাম। কাশ্মীরে পৌঁছানো নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম। যাই হোক, সেই সমস্যা কাটিয়ে উঠে আমরা কলকাতা থেকে মোটামুটি 6টার ফ্লাইট ধরলাম এবং আমরা 8:30টার মধ্যে লখনৌয়ে নামলাম। লখনৌতে নামার আগে লখনৌকে এক অন্য রূপে দেখলাম। মনে হলো কোটি কোটি আলোকমালা সুসজ্জিত রয়েছে। সত্যিই রয়্যাল ঘরানার শহর বটে। ফ্লাইট ভিউটা দেখুন, অনবদ্য। সারা রাত লখনৌ এয়ারপোর্টে কাটালাম। পরের দিন ভোরবেলা শ্রীনগরের ফ্লাইটে চাপলাম। পরের দিন শ্রীনগরের ফ্লাইট আমাদের 5:30 নাগাদ ছিল। শ্রীনগরে ঢোকার আগে শুভ্র বরফাবৃত ভোরের রৌদ্রস্নাত হিমালয়কে বক্ষ মেলে সারে সারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দু চোখ মেলে সেটা আমরা অনুভব করলাম। সেটা বলে বোঝাতে পারবো না। আহা, কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিব না। যদি সামর্থ্য ঠাকুরের আশীর্বাদে থাকে তবে কাশ্মীর যাওয়া কিংবা আসা যে কোনো একটি, বা যদি কেউ পারেন দুটি ফ্লাইটে করতে পারেন, তবেই এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন। আমরা কাশ্মীর পৌঁছালাম সকালবেলা। তখন মোটামুটি ওই 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গেলাম। গাড়ি বাইরে দাঁড়িয়েছিল। আমরা যাত্রিক ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, যাকে আমি 10-এ 10, 100-এ 100 দেব। পরে এই নিয়ে ভিডিও করব, বলবো। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। তারপর এই শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমরা সোজা চলে গেলাম হোটেলে। এবং দেখুন, আপনারা ভিডিওটা এখনও দেখতে পাচ্ছেন যে হিমালয়ের কি অপরূপ দৃশ্য। বরফাবৃত চূড়াগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি যেহেতু ভূগোলের টিচার, ছোটোবেলা থেকে ভূগোল পড়াশোনা করার দৌলতে এইগুলো আমার কাছে কল্পনার জিনিস ছিল এবং সেগুলো আমি চোখের সামনে দেখতে পেলাম। শ্রীনগর এয়ারপোর্টের বাইরে গাড়িতে আমরা চড়লাম। তারপর পৌঁছালাম হোটেল ট্রাম্বো কন্টিনেন্টাল, যেটা ডাল লেকের গেট নাম্বার 2 এর কাছে। আমাদের আগের দিনের বুকিং ছিল, আপনাদের বলেছিলাম সেই বুকিংয়ের টাকা আমাদের নষ্ট হয়েছে। সেটা হোটেল শাহেনশাতে ছিল। সেটা হচ্ছে গেট নাম্বার 2 এর কাছে। এই ট্রাম্বো কন্টিনেন্টাল আর হোটেল শাহেনশাহ একই মালিকের অন্তর্গত দুটো প্রপার্টি। তারপর আমরা ব্রেকফাস্ট সারলাম, লুচি, তরকারি, স্যালাড, মিষ্টি এইসব দিয়ে। তারপর ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম। রেস্টের পর লাঞ্চ করলাম। লাঞ্চে ভাত ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, আলু পটলের তরকারি ছিল, স্যালাড ছিল এবং আনলিমিটেড খাওয়া দাওয়াতেও আমি যাত্রীকে 100-এ 100 দেব। আমাদের মোটামুটি পার হেড 65,000 টাকা মতো খরচ হয়েছে, যেহেতু আমরা ফ্লাইটে গেছি, তাও 6 মাস আগে টিকিট কেটে রেখে। কাশ্মীরটা এখন এতই ব্যয়বহুল যে একটা বিদেশ ট্যুর এতে করা যায়। আমরা 6 জন গেছি, আমাদের 4 লাখ টাকার কাছে খরচ হয়েছে। এবার অনেক ট্রাভেল এজেন্সি আছে, কিন্তু সেই সমস্ত ট্রাভেল এজেন্সির কাছে টাকা কিছু কম বলে, কিন্তু কাশ্মীরের লোকাল সিন্ডিকেটের যে গাড়ি নেওয়ার ব্যাপারটা থাকে না, তাতে যার সাথেই আপনি যান না কেন আপনার খরচ মোটামুটি মোরললেস ওই রকমই পড়বে। আমরা যেহেতু ফ্লাইটে গেছি তাই বেশি, তার থেকে 25,000 করে মাইনাস করুন। নিজেরা যদি যান আরও 5,000 হয়তো সেভ হবে, কিন্তু হেডেকটা অনেক বেশি থাকবে। যাই হোক, এরা পার ডে আমাদের 1 লিটার করে জল দিত। আমরা 6 জন ছিলাম, 6 লিটার জল পেয়েছি। এদের কথা মতো আমরা বাইরের খাবার কিছু খাইনি, তাই প্রত্যেকে সুস্থ ছিলাম। এবং আমরা জলটাও কিনে নিচ্ছিলাম। অ্যাকোয়াগার্ড যেখানে পাচ্ছিলাম ভালো, নাহলে বেশিরভাগ কেনা জলই আমরা খেয়েছি। মিনারেল ওয়াটার, প্যাকড মিনারেল ওয়াটার বিসলেরি দেখেই কিনছিলাম। এরপরে আমরা রেস্ট নিলাম। রুমটা দেখুন, আমাদের রুমগুলো যেগুলো দিয়েছিল, আমাদের 3টে রুম দিয়েছিল 6 জনের জন্য। এবং এই রুমগুলো খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রুম ছিল। রুম ট্যুরটা আমি আপনাদের করিয়ে দিলাম, দেখে নিন। এরপর আমরা বিকেলের দিকে, ঠিক যখন সন্ধে নামবে তার আগে, ওখানে সন্ধেটা অনেকটা পরে হয়, তাই আমরা 5:30 6টার পর বেরোলাম রেস্ট নিয়ে। তারপর বেরোনোর পর আমি এই যাওয়ার আগে ইউটিউবের দৌলতে অনেক ভিডিও দেখে দেখে বুঝে গিয়েছিলাম যে আমাদের চলে যেতে হবে মোটামুটি 21 নম্বর 22 নম্বর গেটের দিকে। যাই হোক, 14 থেকে আপনারা যেতে পারেন, 17, 21, 22, 23 এগুলো আছে। খুবই ফাঁকা, খুবই চওড়া ডাল লেকের ভিউটা ওখানে, এবং শিকারায় ওখানে চড়ে মজা আছে। তার আগে ঘিঞ্জি এবং খুব জনবহুল কনজেস্টেড এরিয়া। যাই হোক, আমরা শিকারায় উঠলাম। শিকারার কস্ট হচ্ছে, আপনারা পার হেড হিসেবে টাকা চাইলে দেবেন না। আমরা 6 জন একটা শিকারায় চেপেছিলাম এবং আমাদের তার জন্য পড়েছিল
1000 টাকা চেয়েছিলেন। আর ঈদের আগের দিন আমরা গিয়েছিলাম, রোজা রেখে একজন বয়স্ক ভদ্রলোক শিকারা চালাচ্ছিলেন, তাই আমার শ্বশুরমশাই বেশি দরদাম না করে 1000 টাকা দিয়েছিলেন। তবে আমার মনে হয় 800তেও ওনাকে রাজি করানো যেত। আর 1000 টাকা দেওয়ার পরেও উনি ওনাকে মিষ্টি খেতে 100 টাকা দিয়েছিলেন। যেহেতু উপসী মানুষ এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলেন, আমাদেরকে গাইডের কাজ করলেন, সব কিছু বলে বলে দিচ্ছিলেন, তাই এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হলো। ডাল লেক এক অনবদ্য এক দৃশ্য। সকালের সূর্যস্নাত যে আমরা পাহাড়গুলোকে দেখলাম এবং সূর্যাস্তের ডাল লেক যেন সোনালি আভায় সোনালি হয়ে উঠেছে, মনে হচ্ছে সোনার থালা। যেমনিভাবে যত সময় এগোতে লাগলো তত ডাল লেকের সৌন্দর্য আরও বাড়তে লাগলো। হাউস বোটগুলোর লাইট জ্বলতে শুরু করলো এবং আরও সুন্দর মনোরম পরিবেশ তৈরি হলো। তবে হাউস বোটে থাকার ইচ্ছা এখন এই মুহূর্তে কারোর না করাই ভালো। হাউস বোটগুলোর মেনটেনেন্স খুব ভালো হয় না। যেগুলো মাঝারি মানের, যেগুলো ভালো মাপের, সেগুলোর কথা বাদ দিলাম, কারণ সেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে। এমনিতেই কাশ্মীর ভ্রমণে এখন এত খরচ, তার মধ্যে আবার হাউস বোটে থাকা খুব একটা বিলাসিতার ব্যাপার মনে হয়। ডাল লেকের পাশে ঘুরে বেড়ানোর সে এক মজাই আলাদা। এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগবে, আপনার মনটা ভরে যাবে। প্রথম দিনেই আমরা কাশ্মীরকে যেটুকু এক্সপ্লোর করলাম তাতে 100-এ 100 দিতে হবে। তাই আপনি যেখানেই যান না কেন, কাশ্মীর আপনাকে বারবার যেতে হবে। এবং আমরা যে টাইমে গিয়েছিলাম সেটা ছিল একদম পিক টাইম, টিউলিপ ফেস্টিভ্যাল। তাই আমাদের অনেক আকর্ষণ ছিল, বরফ ছিল, টিউলিপ ছিল, ডাল লেক ছিল, অনেক 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 আকর্ষণ। সেই আকর্ষণের কথা পরপর আপনাদের বলে যাব। এবং আপনারা এখানে মিনা বাজার দেখতে পাচ্ছেন। মিনা বাজার রয়েছে, মিনা বাজার ফ্লোটিং মার্কেট, যেটা ডাল লেকে এবং খুব ভালো মার্কেট। তবে আমরা কেনাকাটার দিকে যাইনি, কারণ এত ব্যয়বহুল একটা ট্রিপ। তার মধ্যে কলকাতায় যে জিনিসের দাম 500 টাকা 600 টাকা, সেটা আপনারা ওখানে 200 টাকা 300 টাকায় পাবেন। কিন্তু একটা ব্যাপার থাকছে, যেহেতু আমরা ফ্লাইটে গেছি, ওজনের ব্যাপার থাকছে, তাই আমি কেনাকাটা করিনি। যে কেনাকাটা করার ইচ্ছা মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল, কিন্তু সেটা কোনো দিনই হবে এটা আশা করিনি এবং করিওনি, কারণ সেগুলো স্টার্টিং 5000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তাই ওই কেনাকাটা করার পশমিনার, যেটা রিয়েল পশমিনার শাড়ি টাড়ি, এগুলো দেখতে খুব সুন্দর, মন ভরে দেখেছি, কিনে আনিনি। যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় তখনও কেনা যাবে। জীবন তো এই শুরু, জীবন তো আর শেষ হলো না, তাই না? আর আমরা যেটা করেছি, ওখান থেকে নিয়ে এসেছি মেমেন্টো হিসেবে ছোট ছোট কয়েকটা জিনিস, শিকারা, চিনার পাতার চাবি রিং, ছোট ছোট ব্যাগ, যেগুলো আমাদের নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবদের দেওয়ার কাজে লেগেছে। যাই হোক, কাশ্মীরে সমস্ত লোকাল মার্কেট এক্সপ্লোর করলাম, চারদিকে ঘোরা বেড়ানো করলাম। করার পর হোটেলে ধীরে ধীরে ফিরে এলাম। হোটেলে ফিরে আসার পরই গরম গরম চা এবং এগ চিকেন রোল, সে এক অনবদ্য জিনিস। কারণ এতটা হাঁটাহাঁটি হয়েছে, ঘোরা বেড়ানো হয়েছে, খিদেও ভালোই পেয়েছিল। সেই সমস্ত খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের মতো একটু রুমের মধ্যেই রেস্ট নিলাম, একটুখানি গল্প টল্প করলাম নিজেদের মধ্যে। তারপরে ডিনারের জন্য আবার ডাক পড়লো, ডিনারে গেলাম। রাতের খাবার ছিল ভাত, রুটি, ডাল, সবজি, চিকেন কারি, যে চিকেন না খাবে পনির, ডিম সেদ্ধ, ডিম ভাজা, স্যালাড, চাটনি, এই সমস্ত খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া যাত্রিক ট্রাভেল এজেন্সির রাজকীয়। আর যারা বলে না 20,000 টাকায় কাশ্মীর ঘুরিয়ে দেবে, 15,000 টাকায় কাশ্মীর ঘুরিয়ে দেবে, এগুলো ফলস কথা। কারণ আপনারা যদি নিজেরাও যায়, আমি কাউকে ডিমোটিভেট করব না। যারা নিজেরা যায়, যারা নিজেরা ইউটিউব ঘেটে নিজেরা অনেক দিন ধরে প্ল্যান করে, সেরকম আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারা যায় এবং সাকসেসফুলও হয়। তবে কেউ যদি ট্রাভেল এজেন্সি আপনাদের বলে যে 15,000 টাকা 20,000 টাকা ঘুরিয়ে দেবে, একদম ফলস কথা, বিশ্বাস করবেন না, একদম বিশ্বাস করবেন না। কারণ এখানে লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে হবে পার ডে, যেটা আপনার পার হেড 1000-1500। আমরা 48 জন ছিলাম, তাই আমাদের এতটা কমিয়েছে। আমাদের কিছু কিছু আত্মীয় এখন আবার কাশ্মীরে আছে, তারা কিন্তু অনেক জায়গা সাইট সিন করছে না। কেন করছে না? না গাড়ির কস্টের জন্য। তারা তো 4জন-5 জন গেছে, তাদের আবার কমাচ্ছে না টাকাটা। 2-2,500 টাকা পার ডে পার হেড খরচ করা, মোটামুটি যদি 4 জন যায় 8,000 টাকা করে, 10 দিনে 80,000 টাকা কি কেউ খরচ করতে পারে? তাই আমি বলবো ট্রাভেল এজেন্সির সাথে যদি যান, ভালো ট্রাভেল এজেন্সি, কলকাতার রেপুটেড, দেখে নেবেন, নিজেরাই বলতে পারবেন। তাও আমি বলবো চলো যায়ের সাথে আমি গেছি, সেখানেও আমি তাকে হয়তো যাত্রীকের সাথে
যাওয়ার আগে 195 দেবো, যাত্রীকে আমি 100 দেবো এবং 200 দেওয়ার জায়গা থাকলে 200 দেবো এই ট্রিপের জন্য। পরবর্তীকালে ওদের সাথে গেলে আমরা বুঝতে পারবো যে ওরা কতটা ভালো ঘোরায় বা কিছু। এবার আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে নিজেরা গেলে বুঝে সুঝে খাবার খাবেন। কাশ্মীরি খাবার সবসময় আমাদের কিন্তু শ্যুট করে না, আর ওরা খুব স্পাইসি খায় তো। আর নিজেরা গেলে গাড়ির নাম্বার, হোটেলের নাম্বার আগে থেকে জোগাড় করে হোটেল বুক করে নেবেন, এবং গাড়ির নাম্বার আমার কাছে রয়েছে। আমরা যদিও ট্রাভেল এজেন্সির সাথে গেছি, কিন্তু এদের পিক আপটা ছিল, ড্রপটা ছিল না, তাই ড্রপটার জন্য আমাদের নিজেদের গাড়ি ভাড়া করতে হয়েছিল। তো সেই ড্রপের জন্য যে গাড়ি ভাড়া করেছিলাম বা যে পিক আপ করবে, সেই যে ভদ্রলোকের সাথে আমরা কথা বলেছিলাম, উনি খুবই পাংচুয়াল, একদম টাইমে টাইমে গাড়ি পাঠিয়েছেন। ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব। এবং আমরা প্রথম দিন খুব ভালোভাবে কাটালাম। প্রথম দিন আমরা নামলাম শ্রীনগর এয়ারপোর্টে, তারপর হোটেলে গেলাম এবং তারপর সেখানে সারা দিনটা কাটানোর পর আমরা সন্ধ্যের দিকে পড়ন্ত রোদ্দুরে আমরা ডাল লেক ঘুরে দেখলাম, এবং তারপর আমরা রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ পরের দিনের চমক বাকি তো, এখনও এতগুলো দিন সুস্থ থাকতে হবে তো। তাই আমরা ডিনার সেরে শুয়ে পড়লাম। পরের দিনের গল্প নিয়ে আবার পরে কখনো আসবো। সবাই খুব ভালো থাকুন, সবাই ভালোভাবে ঘুরে বেড়ান, কারণ ঘুরে বেড়ালে মন ভালো থাকে। তা যার সামর্থ্য আছে সেও ঘুরতে যেতে ভালোবাসে, যার সামর্থ্য কম সেও ঘুরতে যেতে ভালোবাসে। ভূগোল নিয়ে পড়ার দৌলতে আমরা বহু ট্রিপ করেছি, পড়াকালীনই করেছি এবং পড়ার পরবর্তীকালেও করি। বইয়ে পড়া জিনিসগুলো যখন চোখের সামনে দেখতে পাই না, ছেলে মেয়েদের আজকে এত বছর ধরে, প্রায় 15 বছর ধরে শিক্ষকতার লাইনে আছি, তো সেখানে ছাত্রদেরকে যেভাবে আমি পড়াই, সেগুলো যখন চোখের সামনে দেখতে পাই, সেগুলোতে আরও মনে হয় আমার কাছে শিক্ষাটা পরিপূর্ণ হয়, কারণ তাদেরকে এসে আমি সেটা নিজের চোখে দেখে এসে আরও ভালোভাবে বর্ণনা করতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে দিনগুলো কাটান। জীবন আমাদের কতদিন সেটা আমরা কেউই জানি না। যে কদিন বাঁচবো খুব ভালোভাবে সৎ পথে থেকে যা যা আনন্দ করা যায় সেগুলো করে নেব। আমি 3 জন বয়স্ক নিয়ে এবং বাচ্চা নিয়ে এই ট্রিপ কমপ্লিট করে এসেছি। আপনাদের প্রয়োজনে যদি লাগতে পারি, সেটা আমার কাছে সবথেকে পরম পাওয়া হবে। আমি আমার ছোট বাচ্চাকে ভালো রাখার জন্য আর যা যা করণীয় তাই আপনাদেরও বলে দেব। ভালো থাকবেন।